সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নেতৃত্বের ভবিষ্যৎ ও রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলবো। স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, স্বাগত। আছেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন, নায়েবে আমির, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতে ইসলামী। স্বাগত জানাই আপনাকেও এই আয়োজনে। প্রধান উপদেষ্টা আজকে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে গত 2-3 দিন ধরে নানা ধরনের কথাও আমরা, নানা ধরনের তথ্য আসলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছিলাম। একেবারে লেটেস্ট আপডেটটা আপনার কাছ থেকে একটু ছোট করে শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে এটিএন নিউজের সাথে যারা যুক্ত আছেন। শারীরিক অবস্থাটা এখন স্টেবলই আছে, খুব বেশি উন্নতি করেছে তাও বলা যাচ্ছে না, আবার ওই পরিস্থিতি থেকে অবনতি হয়েছে খুব বেশি এরকমও মনে হচ্ছে না। বেশ কিছু জটিলতা আছে, তো সেটা একটা সমন্বিত চিকিৎসার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডাক্তাররা আশাবাদী, মানুষের দোয়া আছে, সবাই চাচ্ছে তিনি আরোগ্য লাভ করুক। পুরো জাতি অশ্রু সিক্ত বলতে হয়। তো আমরা এখনও মনে করছি যে বাংলাদেশের এই গণমানুষের নেত্রী, মানুষের দোয়ায় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মাঝে রাখবেন। সংকটকালীন সময় তার বিগত দিনের কন্ট্রিবিউশন, বর্তমান কন্ট্রিবিউশন রাজনীতিকে উজ্জীবিত করে, সমস্ত রাজনৈতিক দলকে সমন্বয় করে। গণতন্ত্র বলেন, আর যদি বলেন যে একটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত একটা রাষ্ট্র কর্তৃপক্ষ যদি আপনি বা সরকার যদি আপনি নির্বাচিত করবার ক্ষেত্রে তিনি এখন একটা ইকুয়ালাইজারের মতো হয়েছেন, আর কি মধ্যমণির মতো হয়েছেন। তো সেই জায়গাটায় তাকে খুব প্রয়োজন, এবং আমি যতটুকু জানার আমার সুযোগ হয়েছে স্টেবল পজিশনে আছে। এরপরের যে প্রশ্নটা সব থেকে বেশি আসলে সবার মুখে মুখে সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে তারেক রহমান কি দেশের উদ্দেশ্যে রওনা করেছেন? না, আমার এরকম জানা নেই। আমাদের মহাসচিব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি এই পর্যায়ে থাকেন, মানে অর্থাৎ কাঙ্ক্ষিত উন্নতি যদি না হয়, তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। আর যদি কিছুটা উন্নতি হয়, তাহলে এমন আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই ইউকেতে যেতে হচ্ছে উন্নততর ট্রিটমেন্টের জন্য। যদিও ইউএসএ, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকরা সমন্বয় করেই তার চিকিৎসাটা মানে অব্যাহত রেখেছেন, এবং তার প্রধান সমন্বয় করছেন জননেতা তারেক রহমান এবং তার সহধর্মিনী, অর্থাৎ তারাই এই সমন্বয়টা করছেন। তিনি দেশীয় চিকিৎসকদের পরামর্শেই কী করণীয়, কী বর্জনীয়, একটা ওষুধ পরিবর্তন করতে হলেও সবাই আলোচনা করেই করছেন। আমি মনে করি অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে যা বোঝায় তা আছে, কিন্তু ওনার শরীরের যে অবস্থা আরেকটু উন্নত না হলে নিশ্চয়ই তিনি দেশের বাইরে মুভ করতে পারছেন না। তো একটু উন্নত হলে নিশ্চয়ই যদি সেখানে যাওয়ার প্রয়োজনে তাহলে জননেতা তারেক রহমানের আসার প্রয়োজন হবে না। আর এই পরিস্থিতি যদি বহাল থাকে, নিশ্চয়ই তিনি দ্রুততম সময়ের মধ্যে চলে আসবেন। রবি ভাই, আপনি নিজেও জানেন আসলে মানে এই পরিস্থিতিকে ঘিরে সকলের মনে অনেক বেশি প্রশ্ন এজন্য যে বর্তমান প্রেক্ষাপটে এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, অনেকগুলো হিসেব এর মধ্যে আছে। সেই হিসেবের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন সব থেকে বেশি, কিন্তু প্রশ্ন আমাদের কাছে, প্রশ্ন জনগণের কাছে। সেই প্রশ্নগুলোর একটি প্রশ্ন যে যখন আমরা ভবিষ্যৎ নেতৃত্বের কথা বলছি, নেতৃত্বের ভবিষ্যৎ আমার শিরোনাম যেটি, সেই ভবিষ্যৎ নেতৃত্বের কথা যখন বলি, তখন সবার আগে যে নামটি আসে সেটা হচ্ছে জনাব তারেক রহমানের নাম। তিনি নমিনেশনও নিয়েছেন বগুড়া থেকে, কিন্তু প্রশ্ন যখন চলে এলো তার দেশে ফেরা নিয়ে, তখন জানা গেল যে তিনি আসলে এখনো ভোটার হননি। এই প্রক্রিয়াটা কেন গত 15 মাসেও আসলে কমপ্লিট হলো না? না, ভোটার তো উনি হতে পারবেন, যে কোনো সময় উনি হতে পারবেন ভোটার, এবং সেটা নির্বাচন কমিশনও বলেছে যে উনি আবেদন করেই ভোটার হতে পারবেন এবং ভোট দিতেও পারবেন। হ্যাঁ, এই সুযোগ আছে। তো তিনি তো ভোটার ছিলেন, কিন্তু একবারও কেউ বলেন না যে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী সরকার, তাই তো? তো এইরকম একটা নিগৃহীতের শিকার তো তিনি আছেন। হ্যাঁ, কিছুটা আপনি রাজনৈতিক ডোমেস্টিক রাজনীতি থেকে উত্তরণ হয়েছে, কিন্তু আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির যে কর্তৃত্ববাদী, অথবা ধরেন একটা প্রতিকূল অবস্থায় রাজনীতিতে তার যে অবদান সেটাকে সার্বজনীন করা, অর্থাৎ জননেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজনই রাজনীতিক, শুধু মা ছেলের সম্পর্ক না। আমাদের আবেগটা শুধু মা ছেলের সম্পর্কের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজন রাজনীতিকের কাছে দেশ বড়, পরিস্থিতি বড়, এবং এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আগামী দিনে রাজনীতি করে বাংলাদেশের যে স্বতন্ত্র অবস্থানটা যেটা রয়েছে, যে আমরা কোনো আধিপত্যবাদী শক্তি অথবা ধরেন কোনো আঞ্চলিক আন্তর্জাতিক যেটাকে বলা হয়
কর্তৃত্ববাদী শক্তির রাহুগ্রাস থেকে তো বাংলাদেশে মুক্ত করতে হলে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের দরকার। আমি বলছি না যে একজন মাত্র রাজনীতিবিদ দরকার, আমি বলছি অনেক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ দরকার দেশের স্বার্থে। তো তারেক রহমান তার মধ্যে অন্যতম রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত, অর্থাৎ তার আপনার সেফটি বলেন, আবার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলেন, সেটাকে বৃহত্তর পরিসরে চিন্তা করতে হয়, বহুমুখীভাবে চিন্তা করতে হয়। করছেন যেহেতু নমিনেশনের বিষয়টিও আপনারা ইতিমধ্যে ডিক্লেয়ার করে ফেলেছেন। না, সেটাকে তফসিল ঘোষণা হলে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা তো বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করবেন, কোন আসনে করবেন সেটা প্রকাশ করা হয়েছে। তো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যত মানে সময় তো আছে, তফসিল ঘোষণা হবে, তিনি আসবেন, প্রচার প্রচারণা অংশ নেবেন, জাতিকে উদ্বুদ্ধ করবেন, জাতির সমর্থন চাইবেন, জনমত চাইবেন, আবার নিজের দলকে রিপ্রেজেন্ট করবেন। যে চ্যালেঞ্জগুলি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা হবে নির্বাচনকে কেন্দ্র করে, তার প্রধানমন্ত্রী মধ্যমণি তো তারেক রহমান হবেন, তার নেতৃত্বেই হবে। কিন্তু তার মানে এই না যে তিনি এখনই ছুটে চলে আসা খুব প্রয়োজন হচ্ছে। সব কিছু বিবেচনা করে আমি আবারও বলতে চাচ্ছি, কিছু আমার যেটা মনে হয়েছে যে কিছু আনুষ্ঠানিক প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। আবার এটা শুধুমাত্র ব্যক্তির ভাবনা না, জাতির বৃহত্তর ভাবনার এবং জাতির বৃহত্তর স্বার্থের বিষয়টাও রয়েছে। আর তারপর আমি বলেছি যে ব্যক্তিগত নিরাপত্তার কথা আছে। আপনাকে একটা কথা বলে রাখি, উনি কিন্তু বলেননি যে উনি আসছেন না, উনি বলছেন আমি যে কোনো বিষয় তড়িৎভাবে ছুটে আসার একক সিদ্ধান্ত রাখি না, কিছুটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, দলের সিদ্ধান্তের তো প্রয়োজন হতে পারে। এটা কি শুধু সিদ্ধান্ত কেন্দ্রিক নাকি অনেকে অনেক ধরনের হিসেব করছেন? না, আমি বলেছি যে কিছু কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হতে পারে তার মুভ করার ক্ষেত্রে, আমার এটি জানা নেই। কিন্তু আমি বলছি যে সবকিছু বিবেচনা করে তিনি বলছেন তিনি আসছেন। যেটা বলা হয়েছে যে তিনি এখনই ছুটে আসবেন, আমাদের আবেগটা কি বলে, মা অসুস্থ, ছেলে যে কোনো মূল্যে ছুটে চলে আসবে, ঠিক আছে, সেটা বাঙালি সংস্কৃতিতে আছে এবং আমাদের ধরেন এই দেশেও প্রতিষ্ঠিত আছে। কিন্তু একটা রাজনীতিকের তার দেশ এবং দায়িত্ব থাকে দেশের মানে জনগণের প্রতি, বহুমুখী স্বার্থ চিন্তা করতে হয় দেশের এবং দেশের বাইরেরও বটে। কারণ তিনি শুধু দেশের নেতা না, তিনি আঞ্চলিক পরিমণ্ডলও তাকে নেতৃত্ব দিতে হয়, বহির্বিশ্ব তাকে নেতৃত্ব দিতে হয়। তো এই প্রাসঙ্গিকতাগুলি বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হয়। তাই মিন করেছেন যে আমি একক সিদ্ধান্ত তড়িৎ গতিভাবে নিতে পারি না, যেভাবে আমার মতো একজন শেখ রবিউল আলম পারেন। ধন্যবাদ। জি, অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হিলালউদ্দিন, আপনার কাছে আসি। বাংলাদেশের জন্মের পর থেকে বলা হচ্ছে যে জামাত সব থেকে সুবিধাজনক অবস্থায় এখন আছে, নির্বাচনের জন্য একেবারে তোড়জোড় নিয়ে আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সাথে আমরা বিভিন্ন সময় 5 আগস্টের পর থেকে যে জরিপগুলো দেখেছি, সেখানে বর্তমান জরিপগুলো বলছে যে বিএনপির অনেক কাছাকাছি অবস্থানে আপনারা আছেন। একটু নির্বাচনের প্রস্তুতির কথা জানতে চাই, কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? জি, ধন্যবাদ। আজকে আমার সহ আলোচক এবং আমাদের লাইভ সাথে যুক্ত আছেন সকল দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা যে কোনো প্রতিকূল পরিবেশেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। আসন যা হোক সেটা পরের কথা, কিন্তু ইলেকশন আমরা করেছি। তো এর আগে যে পরিবেশটা ছিল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থায় আমরা ফেস করেছি। বিশেষ করে গত 15 বছরে আমাদের উপরে যে একটা ফেসিবাদী একটা দানব চেপে বসেছিল। মনে করেন একটা বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে বাড়ির লোকজন তারা খেতে বসেছে, এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা, ছেলে, মেয়ে একসাথে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ইফতার মাহফিল থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনার কোর্টে যাচ্ছেন ব্যারিস্টার আরমান, তাকে উঠে নিয়ে গেল এবং 7 বছর তার কোনো হদিস নেই। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তিনি একজন চৌকস সেনা কর্মকর্তা ছিলেন, তাকে সাদা পোশাকে নিয়ে যাওয়া হলো, কোনো হদিস নাই, 7 বছর। এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ স্বাধীন, সবাই স্বাধীন, যাদের মত প্রকাশ করতে পারছে, যার যেখানে ভোট চাওয়ার চাইতে পারছে। তো এটা একটা ভালো পরিবেশ। এই পরিবেশে অবশ্যই সব দলই কাজ করতেছে, বিএনপিও কাজ করছে, আমরাও করছি, এনসিপি করছে এবং ছোট ছোট দল তারাও করছে, স্বতন্ত্র প্রার্থী তারাও করছে। তো সেই হিসাবে তো আমরা কাজ করছি এবং জনগণের সাড়া পাওয়া যাচ্ছে।
নানান প্রশ্ন আপনারা বলছেন যে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যেতে হয়েছে, একেবারে যে এই সময় যেতে হচ্ছে না তাও তো না, বিশেষ করে প্রশ্ন মানে জর্জরিত হতে হচ্ছে নানাভাবে, সেই প্রশ্নগুলো প্রাসঙ্গিকভাবেই চলে আসে। জামাতকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে জনগণের মধ্যে, যে কেন জামাত প্রাসঙ্গিক এই নির্বাচনে জয়লাভ করার জন্য? অবশ্যই জামাতের প্রতিশ্রুতিগুলো যদি একটু জানতে চাই, বাংলাদেশকে আসলে কোন জায়গায় জামাত নিয়ে যেতে চাই, কোন প্রতিশ্রুতিতে প্রাসঙ্গিক নিজেদের মনে করছে? আমরা এক নম্বরে বলছি যে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে ধর্মীয় কোনো বৈষম্য থাকবে না, রাজনৈতিক কোনো বৈষম্য থাকবে না, এখানে পুরুষ এবং নারীর কোনো বৈষম্য থাকবে না। কেমন? এটা আমাদের এক নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট হলো আমাদের এই দেশে 54টা বছর গেছে, এখন পর্যন্ত একটা শিক্ষা আইন হয়নি। আপনার পরিপত্র জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, এইভাবে জোড়াতালি দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলছে। তো একটা স্বাধীন দেশের একটা স্বাধীন শিক্ষা আইন থাকবে, যার ভিত্তিতে দেশ গড়ে উঠবে। এক এক সময় এক এক ধরনের চিন্তা চেতনার আলোকে শিক্ষা ব্যবস্থা একদম হযবরল, সেটি নিয়ে আপনারা কাজ করতে চান? আমাদের এটা একটা টার্গেট যে আমরা যেন জাতিকে একটা সুন্দর একটা শিক্ষা আইনের মাধ্যমে, শিক্ষা নীতির মাধ্যমে একটা শিক্ষিত জাতি এবং স্বনির্ভর জাতি হিসেবে যেন গঠন করতে পারি আমরা, সেটা আমাদের টার্গেট থাকবে। প্রতি পরিবারে অন্ততপক্ষে একজন ব্যক্তিকে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করা, প্রতি পরিবারে একজন অন্ততপক্ষে, বেশি হলে আরও ভালো। কেমন? এগুলো আমাদের আমরা প্রাসঙ্গিকভাবে, এটা আমাদের কোনো দলীয় বিবেচনায় নয়। আপনারা যখন আসলে নারী পুরুষের সমতার কথা বলেন, তখনও আসলে অনেকগুলো প্রশ্ন চলে আসে। স্বাভাবিকভাবেই নারীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা যখন বলেন, তখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে যে আসলে কি নারীরা সেখানে সুযোগ সুবিধা পাবে? নারীরা কি তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে? নারীরা স্বাধীন মতো চলাফেরা করতে পারে? স্বাধীন পোশাক পরিধান করে চলতে ফিরতে পারবে কিনা? এরকম প্রশ্নগুলো চলে আসে। আপনারা কিভাবে নিশ্চিত করবেন? দেখুন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহর পক্ষ থেকেই বলা হয়েছে, হে নবী, আপনাকে আমি দারোগা হিসেবে প্রেরণ করে নেই। আপনার কাজ হলো আমার কথাগুলো, আল্লাহর কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে। যে গ্রহণ করবে সে শান্তিতে আসলো, যে গ্রহণ করবে না সে তার পথে থাকবে। আমরা ঠিক ওই পন্থা অবলম্বন করতে চাই। আমরা কাউকে জোর করে আমরা কিছু চাপিয়ে দিতে চাইব না। কেমন? যার মানে মন চাইবে উনি পর্দা করবেন, পর্দা করবেন না। কেমন? সে যদি মনে করে এটি শালীন, ওটা হোক, অসুবিধা কী? এবং যখন দেখবেন একটা পরিবেশ আসবে, তখন নিজে থেকেই তার উপলব্ধি আসবে যে সবগুলো যদি 100 জন নারী থাকে, সেখানে যদি 90 জন একরকম ড্রেস হয়, 8-10 জন চিন্তা করবে যে আমার কেন এরকম ভিন্ন করব। সে আস্তে আস্তে হয়েও যেতে পারে। আর না হলে সে ভিন্ন থাকবে। একটা দেশের মধ্যে কি সব মানুষ একরকম হয়ে যাবে? কি ভিন্ন তো থাকবেই, থাকা স্বাভাবিক। মানুষ এক স্বাধীন, তার নিজের ব্রেন যেভাবে চাইবে সে ওইভাবে চলবে। ঠিক আছে? আর দেখুন, এই যে আমরা নারী স্বাধীনতার কথা বলি, কেমন? আচ্ছা দেখেন তো, আমাদের এই বাংলাদেশের যে বড় বড় মার্কেটগুলো দেখেন, এখানে কি নারী বান্ধব টয়লেটের সিস্টেম আছে? বলেন, নারীরা কি স্বেচ্ছায় স্বাধীনভাবে এই মার্কেটগুলোতে যাই? বড় বড় শপিং মলগুলোতে আছে, সব জায়গায় হয়তো সব জায়গায় নাই, কিন্তু দুই একটা উদাহরণ নতুন হচ্ছে, যেগুলো হচ্ছে। কিন্তু এটা কিন্তু দেখেন, আমরা নারী বান্ধব জামাতকে দেখতে যাচ্ছি তো। ইয়েস, দুজন দর্শক আছেন, তারা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলবেন। আমি দুইজন আলোচকের কাছে আমার প্রশ্ন বিনয়ের সাথে, সেটা হলো কি যে আপনি হলো বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি আবেদন, এই আবেদন গুলা, আপনি ধরে একটা শিক্ষার্থী সে 7টা 5টা 7টা 8টা টাকাতে আবেদন করে, আবেদনের ফিটা এত বেশি, এবার 1200-1300-1400 টাকা ফি হয়েছে এবার। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ক্যান্টনমেন্টের কিছু স্কুল আছে, আপনার জেলাতে কিছু স্কুল আছে, সেই স্কুলগুলোতে যে হুজুর আমাকে বললো, অ্যাডভোকেট সাহেব উনি বললো বৈষম্যতা, শিক্ষার বৈষম্যতা, খুব সুন্দর কথা, কিন্তু এখানে একটা ক্যান্টনমেন্টের মতো স্কুলে ভর্তি হতে গেলে 30,000-40,000 টাকা লাগে। শিক্ষাক্ষেত্রে এত বৈষম্যতাটা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। এটা আপনারা দুই দলই, যে দলই ক্ষমতায় যান, আপনারা এই বিষয়টা দেখবেন বলে আমি
আশা করি আর কি। অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্ন নিতে চাই। স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউমটি কমিয়ে নেবেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছি। জি জি, প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো জামাতের আমিরের কাছে আর জামাতের লোকের কাছে যে খুলনায় ওনারা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিচ্ছেন। এই কৃষ্ণ নন্দী যখন পার্লামেন্টে যাবে তো ওনারা আইন মানে সরকারি বিধান এবং ওনাদের আইন ওনাদের যে ইসের আইন শরিয়া আইনের কথা বলতে চাচ্ছেন? বাস্তবায়ন করবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি পেয়েছে। আমি একটু অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছ থেকে এই প্রশ্নটা একটু ছোট করে নেই। জি, কৃষ্ণনন্দীর ব্যাপারে হ্যাঁ, দেখুন, আমি তো আমার কথা প্রথমেই বলছি যে আমাদের বৈষম্য আমরা রাখবো না। ধর্মীয় বৈষম্য হোক বা রাজনৈতিক বৈষম্য হোক, নারী পুরুষের বৈষম্য কোনো থাকবে না। তো সেই বৈষম্য যদি এটা একটা প্র্যাকটিক্যাল আমরা কৃষ্ণনন্দী নির্বাচনের আগেই হ্যাঁ কৃষ্ণনন্দী সে জামাতের একজন মানে ফর্ম ফিল আপ করেছে, সে আমাদের একজন মেম্বার, অর্থাৎ মানে অমুসলিম সদস্য, কেমন সে আমাদের দলে যোগদান করেছে। আমরা মনে করছি যে প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধি থাকলে তাদের কথাগুলো যেন আমাদের দলের মাধ্যমে সংসদে যেন উপস্থাপন করতে পারে, সেই জন্য আমরা তাকে। কিন্তু কৃষ্ণনন্দী তো আপনাদের শরিয়া আইন কিন্তু মেনে চলতে আসলে পারবে না, সেক্ষেত্রে কি হবে? দেখুন, শরিয়া আইন সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। শরিয়া আইন একটা বড় একটা বিষয়। এটার আপনারা মনে করেন যে আমাদের যে ইসলামী শরিয়া মানে অর্থনীতির উপর যে শরিয়া আইন আছে না, তো সেটা হলো ইসলামী অর্থনীতি। এই দেখেন, ইসলামী ব্যাংকে যে আমরা সিস্টেমটা চালু আছে, সেখান থেকে কি হিন্দুরা ইনভেস্টমেন্ট নিতে পারছে না? সেখানে কি কোনো হিন্দু মানুষ অ্যাকাউন্ট খুলতে পারছেন না? সবই করতে পারছেন। তার মানে মানতে হবে, মানে যে আইনটা আছে সেটা তো মানতে হবে। তো সেটা তো সবার জন্য মানার মতো উপযোগী। তো আপনি মনে করেন যে ইসলাম কি হিন্দুদেরকে হিন্দু ধর্মের লোককে ইসলাম ধর্মের শরিয়া আইন মানে মানবে না? এটা হলো শরিয়া আইন, তো মনে করেন যে যার যতটুকু প্রযোজ্য সে করবে। কিন্তু হিন্দুরা তো আমাদের নামাজ পড়া তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলো তারা মানতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিয়ে তারপর আপনার কাছে আসি। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথায় থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনির হায়দার বলছি। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হয়েছে জামাতের নেতার কাছে। জি, উনি কিছুক্ষণ আগে আজমি সাহেব এবং আরমান সাহেব ফেরত আসার ব্যাপারে বলেছেন, কিন্তু উনি কতটুকু ক্যাজুয়ালিটি ওনাদের 16 বছর হয়েছে ঘুমের, এটা কোনো স্ট্যাটিস্টিক্স উনি বলতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু অপোজিট সাইডে বিএনপির নাম করা অনেকে হয়েছে। সিলেট থেকে চৌধুরী আলম এবং বিএনপি অনেক বড় একজন নেতা হারিয়েছেন। অনেক নাম আমরা বলতে পারি। আমার কথা ওনার কাছে স্পষ্ট থাকা উচিত, কারণ ওনারা কি গণতন্ত্রে বিশ্বাসী না শরীয়তন্ত্রে বিশ্বাসী, নাকি ওনারা আওয়ামী লীগের ভিতর ঢুকে ছাত্রলীগের ভিতর ঢুকে, যেমন লাস্টে ছাত্র শিবির বের হয়ে গেলেন, তারা কি আবার এই গণতন্ত্রের মাঝখানে ঢুকে আবার তখন আবার কি আমরা শরিয়ার ভিতর দিয়ে চলে যাবেন, নাকি তখন বলবেন? কারণ ওনার বারবার লেবাস ক্লিয়ার না করে এক কনসেপ্ট ক্লিয়ার করা উচিত ওনাদের, যে ওনারা আসলে কি চাচ্ছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটা নিশ্চয়ই দিব। আমি একটু রবি ভাইয়ের কাছ থেকে আসছি। রবি ভাই, আমাদের প্রথম দর্শক মুক্তার আলী, তিনি প্রশ্ন করেছিলেন ভর্তি ফির বিষয়ে, যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ভর্তি ফিটা অনেক বেশি হয়ে যায়, কেননা একজন স্টুডেন্টকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়। সেটা নিয়ে এই বৈষম্যের কথা তিনি বলছেন, এবং শিক্ষার বৈষম্যের কথা বলেছেন। বিশেষ করে ক্যান্টনমেন্টের মধ্যে যে স্কুলগুলো থাকে, কলেজগুলো থাকে, সেখানে এক ধরনের বৈষম্য আমরা দেখতে পাই। এই বৈষম্যগুলো দূর হবে কিনা? এই বৈষম্যটা ঠিক ওভাবে ধরেন, পাবলিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যেগুলি আছে সেটা তো একই মানে চলছে। আবার বেসরকারি খাতে যেটা হয়েছে সেখানে ব্যয়টা বেড়েছে। আবার ওই বেসরকারি শিক্ষা ব্যবস্থা যে সমস্ত ইনস্টিটিউটগুলি করেছে রাষ্ট্রীয় অনুমোদনে, সেই জায়গাটা নজরদারিটা কম আছে। এখানে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। এখন শিক্ষা, আমি মনে করি যে এটা হচ্ছে মানুষের অধিকার, এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করবে। আমি আবারও বলি, নিশ্চিত করবে, সার্বজনীন করবে এবং বিনামূল্যে করবে। এটাই ন্যায্য, এবং পৃথিবীর অনেক জায়গায় তাই। এখন আমাদের যে বাজেট, সেই বাজেটে কিন্তু বেশ কিছুটা হয়েছে। যেমন দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের অবেতনিক শিক্ষা কিন্তু আমরা করেছিলাম। এখন বই দেওয়া হচ্ছে, এবং ধরেন সরকারি জায়গাগুলিতে একেবারে নামমাত্র খরচে কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র
মানে শিক্ষাটা যা পায় মূল্য নাই বললেই চলে, পাচ্ছে, কিন্তু আমরা সবার জন্য করতে পারছি না, এটা আমাদের একটা সীমাবদ্ধতা। এক্ষেত্রে কিন্তু বিএনপি এই যে 31 দফায় বলেছে যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে আমাদের জিডিপির 5% আমরা বরাদ্দ করতে চাই। 5% বরাদ্দ করলে এখন যা বরাদ্দ আছে তার প্রায় 5 গুণ হয়ে যাবে, এখন 1%-এরও কম জিডিপি, 1%-এর কম, তখন কিন্তু 2 লাখ কোটি টাকার প্লাস হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি আপনার এই যে এত জনসংখ্যা এবং এই যে নতুন জেনারেশন, তাদের আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রই নিশ্চিত করবে তাদের শিক্ষা, সে জায়গায় আমরা যাচ্ছি। তবে উনি যেটা বলেছেন এটা ঠিকই যে এই ফিগুলি বেশি হচ্ছে, এখানে সরকারের নজরদারি থাকা উচিত, এবং একটা নির্দলীয় সরকার এখন আছে, তারা তো এই ব্যাপারে আরো বেশি কনসার্ন হওয়া উচিত ছিল। আমার মনে হয় যে এই ব্যাপারে তারা কনসার্ন হবে। আরেকটা কথা একটু বলতে, সে বলছিলেন যে পর্দা অথবা শরিয়া আইন, তারা জাস্ট মেসেঞ্জার হিসেবে বলবে, যে মানবে ভালো, যে মানবে না ভালো না। তো সেটা তো এখনো আছে, যে মানবে কেউ মানে কেউ মানে না, সেটা এখনো আছে। বাংলাদেশের জন্মের পর থেকে আমরা সেই স্বাধীনতাটুকু এখনো ভোগ করছি। কিন্তু মনে রাখা দরকার, সরকারের কাজ কিন্তু বার্তাবাহক না, সরকার কিন্তু ব্যবস্থাপক। এখন জামাত ইসলামের যদি ওই ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটা স্পষ্ট করা উচিত, এবং তাকে গিয়ে কিন্তু ব্যবস্থাপনা করতে হবে। সরকারের থেকে কিন্তু আপনি বার্তাবাহক হিসেবে আপনারা এটা করলে ভালো, এটা করলে ভালো না, এটা মানলেও ভালো, না মানলেও ভালো না, এভাবে বলা যায় না, এভাবে বলা যায় না। সেটা রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান থেকে ধর্মীয় চিন্তার মানুষগুলি কিন্তু মানুষকে মেসেঞ্জার হিসেবে সুবার্তা দিতে পারে, কিন্তু রাষ্ট্র কিন্তু সেভাবে চলে না। রাষ্ট্রের কিন্তু একটা মূল কাঠামো আছে, রাষ্ট্র ব্যবস্থাপনার একটা বিধি আছে, একটা সংবিধান আছে, সেখানে যেভাবে হেলাল ভাই বললেন সেখানে এটা কিন্তু প্রতিষ্ঠিত তারা করতে পারবে বলে আমার কাছে। জি ভাই, আমার কাছে যে প্রশ্ন, আবার হচ্ছে একটু নির্বাচন প্রসঙ্গে আসি। আজকে এনসিপির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, সেখান থেকে বের হয়ে নাহিদ ইসলাম এবং পাটোয়ারি তারা হচ্ছে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চাই এনসিপি। আমরা ইতিমধ্যে জানি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা ছিল, সেটি পিছিয়ে দ্বিতীয় সপ্তাহে চলে গিয়েছে। এবং আরও একটি তথ্য আমি একটু যুক্ত করে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে, এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। নির্বাচনের উপর প্রভাব কি পড়ছে? একেবারেই না। এই রকমের জঞ্জল হ্যাজার্ড বক্তব্য আজীবন ছিল, ভবিষ্যতেও থাকবে। পুরা দেশ নির্বাচনমুখী, নির্বাচন অনিবার্য, নির্বাচন রাষ্ট্রের আপনার এটা ডিমান্ড, জনগণের অধিকার। এবং আমি আপনাকে আবারও বলি, কার্যত রাষ্ট্রে কোনো জনগণ কর্তৃক নির্বাচিত সরকার নাই। আর একটা সংকটকালীন সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় মানে আপনি একেবারে কাম্য না, একেবারেই কাম্য হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত একটা দায়বদ্ধ সরকার। সরকার মানে একটা কর্তৃপক্ষ যিনি জনগণ কর্তৃক নির্বাচিত, এর কোনো বিকল্প নেই। এইটাকে হ্যাঁ ওরা বলেছে যে রাজনৈতিক স্থিতিশীলতার দেখছেন কোথায় আমি জানি না, আমি রাজনৈতিক সংকট দেখছেন তারা বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে। বেগম খালেদা জিয়ার একজন রাজনৈতিক আপনারা দেখছেন, আপনারা বিএনপির মধ্যে দেখছেন না, আমরা সেটা মনে করছি না, আমরা এভাবে দেখি না। এই কারণে দেখি না, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সার্বজনীন নেত্রী। তিনি স্বাস্থ্য সংকটে আছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সেরে উঠবেন, কিন্তু তার জন্য নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিতের মধ্যে চলে যাবে, তফসিল পিছিয়ে দিতে হবে, সমস্ত মানুষের যে অধিকার সেটা বাধাগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা কনসার্ন থাকবো বেগম খালেদা জিয়ার প্রতি, সিম্পাথাইজ থাকবো, আমরা তার দোয়া চাইবো, সুস্থতা চাইবো, হ্যাঁ অধিকতর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাইবো, তার পাশে থাকবো, তাকে মানে তার যেটাকে বলা হয় সাহস যোগাবো। কিন্তু আপনাদের রাজনীতিতে কোনো প্রভাব সেখানে পড়ছে না, কিন্তু এবং সেভাবে বিএনপি ভাবছে না। জি, ওখানে অন্যদিকে আবার জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। সেটা নিয়ে কি বলতে চাই? আমি এই সমস্ত অরাজনৈতিক নোংরা বক্তব্যের উত্তরও দিতে চাই না, দিতেও চাই না। এগুলি যারা এগুলি বলেন তাদের কতটুকু ফায়দা লুটবে বা ফায়দা হবে আমি জানি না। যারা রাজনৈতিকভাবে বিধবা পরিত্যক্ত এবং ধরেন জনগণের উপর আস্থা রাখে না, তারা বিভিন্ন রকমের হাইপ তোলার চেষ্টা করে, ঠিক আছে? তো আমি একটা জিনিসই বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল বিএনপি সরকারি দলে ছিল, বিরোধী দলে ছিল। যারা এগুলি বলেন তারা জীবনে সরকারি দল বিরোধী দল কোনোটাতেই হওয়ার মানে যোগ্য হওয়ার সুযোগ জনগণ তাদের দেয়নি। তো এগুলি বললে যেটা হয় সেটা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যায়। জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করলে ভালো হবে। আবার বিএনপি কোথায় সংকটে পড়বে সে দরদ, তার চেয়ে বিএনপির আরও বেশি কনসার্ন, আরও বেশি কনসার্ন, আরও বেশি সমৃদ্ধ, আরও বেশি সম্পৃক্ত,
দেশ এবং জনগণের সাথে আরো বেশি দায়বদ্ধ। তো সো আমাদেরকে জ্ঞান দিতে আসাটা আমার মনে হয় যে সময় ব্যয় না করে নিজেদের কল্যাণে জ্ঞানটা যদি দেন, আর আগামী দিনের নির্বাচনে যদি অংশগ্রহণ করে জনমতের ভিত্তিতে যদি ক্ষমতায় আসার চেষ্টা করেন, সেটাই ন্যায্য হয়। একটা সুবিধা হয়, একটা শক্তিশালী ধরেন প্রতিযোগিতা হয়, ঠিক আছে? তো সেই জায়গায় আমার মনে হয় জামাতের মনোযোগ দেওয়া উচিত। জনাব হেলাল উদ্দিন আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন মনি হায়দার, তিনি বলেছেন আপনারা শরীয়তন্ত্রের কথা বলেন, লেবাস পরিবর্তন করেছেন বারবার, এবারে গণতন্ত্র না শরিয়াতন্ত্র, আপনারা এটা একটু স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মধ্যে আপনারা শরিয়াতন্ত্রের মধ্য দিয়ে কি গণতন্ত্রে যেতে চান নাকি গণতন্ত্রকে বাদ দিতে চান? দেখুন, ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করেছেন, বলছেন যে সিলেট থেকে চৌধুরী আলম নিখোঁজ হয়েছে। ওনার যে মানে জ্ঞানের দৌড়, সেটা বোঝা গেছে। চৌধুরী আলম নিখোঁজ হয়েছে ঢাকার রমনা থেকে। উনি শাহবাগ মানে 20 নম্বর ওয়ার্ড থেকে উনি ছিলেন, কাউন্সিলর ছিলেন। ওনাকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে এবং তার খোঁজ পাওয়া যায়নি। আর সিলেট থেকে হয়েছিলেন হলো আমাদের ইলিয়াস ভাই, ঠিক আছে? তো যাই হোক, আমরা কতটুকু ক্যাজুয়ালিটি হয়েছে তার প্রমাণ আমি নিজেই। আমাকে গুলি করা হয়েছে, আমাকে মিছিলের সামনে গুলি করেছে, আমার নাভি নিজ দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমি তো মৃত্যু মানুষ, আল্লাহর মেহেরবানিতে আমি বেঁচে আসছি, এখন কথা বলছি। আমাদের এক সাইদি হুজুরের, আল্লামা আব্দুল্লাহ সাইদির রায়ের যখন প্রতিবাদে জনগণ নেমে আসলো, সেই সময় প্রায় শতাধিক লোককে হত্যা করা হয়েছে। গোটা দেশ মানে নারী পুরুষ সবাই নেমে এসেছিল এবং সেই তাণ্ডব চালানো হয়েছিল, গণহত্যা চালানো হয়েছিল এক ঘটনায়। এরপরে আপনার আমাদের অসংখ্য ভাইদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। এখানে আমাদের ঢাকাতেই অনেকগুলো ক্রসফায়ার হয়েছে। জাকির আমাদের আদাবরের সভাপতি ছিল শিবিরের, তাকে ক্রসফায়ারের যে কাহিনী শুনলে লোম দাঁড়িয়ে যায় কেমন। সে ছেলেরা হাফেজে কোরআন, সারা রাত নির্যাতন করা হয়েছে। ফজরের আজান যখন হচ্ছে সেই সময় বলছে একে মানে গুলি করে দাও। তখন সে শুধু রিকোয়েস্ট করেছিল যে ফজরের নামাজটা পড়ার সুযোগ দেন, আমি তো হাফেজে কোরআন, ফরজ নামাজ 2 রাকাত পড়ি, এরপর আপনারা আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন, সেই নামাজটা পড়ার সুযোগ দেয়নি। এরকম লোমহর্ষক অনেক ঘটনা রয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সাহেব দেলোয়ারকে কীভাবে নির্যাতন করা হয়েছে সেগুলো চেহারা এখনও আছে। তাকে পাজাগুলো করে আমরা কোর্টে নিয়ে গেছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে কীভাবে নির্যাতন করা হয়েছিল রিমান্ডে নিয়ে। আমাদের রফিকুল ইসলাম খান, এটিএম আজহারুল ইসলাম সাহেব, এগুলো নির্যাতন করেছে। আমাদের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল, উনি 7 বছর টানা জেলে ছিলেন। জি, ওনার প্রশ্ন ছিল মূলত যে আপনারা আসলে গণতন্ত্র কিভাবে কায়েম করবেন, যেহেতু আপনারা শরীয়তন্ত্রের কথা বলছেন বারবার। ক্যাজুয়ালিটি কতটুকু আমরা, আপনাদের সঠিক হিসাব আছে কিনা? হিসাব আমাদের আছে, শুধু আমাদের না। 21-এর মানে 24-এর যে আন্দোলন হলো, এই শহীদদের গোটা ডাটা আমরা নিয়ে এসেছি এবং যারা আহত মানে জীবন্ত শহীদ তাদের ডাটা আমরা কালেকশন করতেছি এবং 4টা ভাষায় এই আমাদের বই হয়েছে, ওয়েবসাইট আছে কেমন। আর আমাদের কথা তো পরিষ্কার, আমরা তো গোপন সংগঠন না, আমাদের কথা পরিষ্কার। আমরা গণতন্ত্রের মাধ্যমে আমাদের যে মানে মোটো যেটা, আমরা সেটা ইসলামী শরিয়া আইনটা গণতান্ত্রিকভাবেই আমরা দেশে এস্টাবলিশ করব। মানুষের মতামত নিয়ে আপনার সংসদে আলাপ আলোচনা করে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো আমরা, অর্থাৎ গণতন্ত্রও থাকবে, শরিয়াতন্ত্রও থাকবে অবশ্যই। আমি শরিয়া কিন্তু গণতন্ত্রের বাইরে না, আমি তো আগেই বলছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি তো প্রথম দিনই মদিনায় গিয়ে কিন্তু বলে নাই যে তোমাদের সব কাজ বাতিল, উনি আস্তে আস্তে সবগুলোকে। অসংখ্য ধন্যবাদ। একেবারে ছোট করে একটু জানতে চাবো, নির্বাচনী প্রচার প্রচারণার বিভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের বিভিন্ন বিতর্ক আসলে তৈরি হয়েছে। এরপরে একটি ঘটনা, গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দিব, ওসিকে আপনাদের জামাতের এক প্রার্থী এমন কথা বলেছেন যে আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির জামাতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশাল লোক সাপ্লাই দিব। এটা কি আপনাদের কাজ? না, এটা আমাদের কাজ না। যিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, এটা আমাদের দলীয় কোনো বিষয় নয়। তিনি তো আপনাদের প্রার্থী, চট্টগ্রাম 1-এর প্রার্থী সম্ভবত, যদি ভুল না করে থাকি। হতে পারে কেউ। এবং প্রশাসনে কি এইভাবে কথা বলাটা আসলে আপনারা সাপোর্ট করেন? না, আমরা এই ধরনের সাপোর্ট, আমরা তো সবসময় বলি যে লেভেল প্লেইং ফিল্ড দেন, সবার জন্য সমান অধিকার থাকবে, সবাই সমানভাবে কাজ করবে, এটাই আমাদের বক্তব্য। কেউ কিছু বললে সেটা সেক্ষেত্রে সেটা কি তার ব্যক্তিগতভাবে প্রশাসনকে জামাতের নাম করে এভাবে করার সুযোগ আছে কিনা, তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? এটা তো আমাদের দলের
এর আগে যিনি কথা বলছিলেন সে ব্যাপারে আমরা তাকে শোকজ করেছি, উনি জবাব দিচ্ছেন কি দিচ্ছেন ওরা কেন্দ্রীয় সংগঠন দেখছেন। তো এই জাতীয় কথা বললে আমরা কাউকে ছাড় দিই না, তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে হয় জবাবদিহি করবেন, না হলে তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ, সময় অংশে খুবই কম। আমি একটু রবি ভাইয়ের কাছে আসি যে একটি আমার শিরোনাম ছিল মন্তব্য, নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে গণভোটের বিষয়ে সুস্পষ্ট প্রচার হওয়া উচিত যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়। বিএনপি কি গণভোটের বিষয়ে সুস্পষ্ট প্রচারের ব্যাপারে মানে তাদের অবস্থান স্পষ্ট করেছে কিনা? একেবারে স্পষ্ট করা, কারণ সংস্কারটা আমরাই চেয়েছি, সংস্কারের প্রবক্তাও আমরা। দু একটা জায়গায় আমাদের দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু যে প্রক্রিয়া গণভোটটা হচ্ছে সেখানে খুব বেশি ব্যত্যয় হবে বলে আমার কাছে মনে হয় না, দুটি বিষয় ছাড়া, যার ফলে বিএনপি এই গণভোটকে সফল করার জন্য অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক দল যেভাবে নিজেদের প্রচারণা করবেন একইভাবে গণভোটের জন্য প্রচারণা করবেন? অবশ্যই, সেটাও আমাদের দায়িত্ব। বিকজ একটা রাজনৈতিক দল, আমরা নতুন করে রাষ্ট্র ব্যবস্থাপনার যে সংস্কার চাচ্ছি বা যে জুলাই সনদে সই করেছি সেটা বাস্তবায়ন করা আমাদের কিন্তু দায়িত্বের অংশ, এবং সেই মেসেজ নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং যাচ্ছিও বটে। তো এখানে কোনো শঙ্কা থাকার কোনো কারণ নাই, এখানে কোনো আপনার যেটাকে বলা হয় দ্বিধাগ্রস্ত থাকার কোনো সুযোগ নেই, কারণ এটা বিএনপির অঙ্গীকার। বিএনপি হা ভোটের পক্ষেই জনগণকে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে। আমি একটা বাক্য একটু বলে দিই, আমাদের শিক্ষা নীতি এবং পাঠ্যসূচি স্থায়ী হওয়া দরকার। এটা বারবার পরিবর্তন হয়েছে, যার ফলে যেটা হয়েছে আমরা একটা কার্যকর শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারছি না। এই জায়গায় কিন্তু একটা মনোযোগ থাকা দরকার, কারণ যখনই বারবার এগুলি চেঞ্জ হচ্ছে তখন শিক্ষা ব্যবস্থা আলটিমেটলি ভেঙে পড়ছে। একটা স্থায়ী শিক্ষা যেটা জাতিকে শানিত করে, সমৃদ্ধ করে, সেটা আমরা জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারছি না। আমার মনে হয় এই জায়গাটা যে দলই সরকারে আসুক না কেন, শিক্ষা নীতিটা এবং পাঠ্যসূচিটা টেকসই, নৈতিকতা বান্ধব এবং উন্নততর মনন বা মানসিকতার মানে গবেষণালব্ধ শিক্ষা একরকম করা উচিত, আর একটা সার্বজনীন শিক্ষা একরকম করেই আমাদের এগোলে আমরা আগামী পরিবর্তিত বিশ্বে সাস্টেইন করব, আদারওয়াইজ আমাদের সংকটে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই। যেখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।